ইয়েস। এই ডাটাকে আমরা আর এর ভাষায় ৩ ভাবে বলতে পারি। এই ডাটা ৩ টা জিনিস রয়েছে। একটা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস বলা হয় প্রতিটা কলামকে। তারপরে বলা হয় অবজারভেশনস, বলা হয় প্রতিটা রো কে এদিক থেকে এই দিক পর্যন্ত। আর হচ্ছে প্রতিটা ঘরকে বা সেলকে বলা হয় ভ্যালিউস। এটা জাস্ট এমনি মনে রাখার জন্যে, বাট নট নেসেসারি যে মুখস্থ করতে হবে। এবার আসি যে এই ডাটাকে আমরা গ্রাফ করতে হয়। কেন গ্রাফ করতে হয়? একটা ডাটা কিন্তু দেখেই বোঝা যায় না যে এখানে কি আছে বা কোনো রিলেশনশিপ আছে কিনা বিভিন্ন ভেরিয়েবলস বা কলামের মধ্যে, অথবা আহ, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। একটা ডাটা দেখলে সহজে বোঝা যায় না, এই জন্য দরকার হয় গ্রাফ তৈরি করা। আর গ্রাফ যখন তৈরি করা হয় তখন এটা আমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দেয়। তো জন টুকি একটা কথা বলেছেন যে একটা সিম্পল গ্রাফ হচ্ছে অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসে যিনি ডাটা অ্যানালাইসিস করেন তার মনে। আবার অনেক ডেটা আছে, তাদের স্ট্যাটিস্টিক্স সেম, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, সামারি হয়তো সেম, কিন্তু যখন আপনি তাদেরকে প্লট করবেন তারা দেখতে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে বাম দিকে যে 4টা প্লট দেখা যাচ্ছে এটাকে বলা হয় অ্যানসকমস কোয়ার্টেট। অ্যামসম অ্যামসেমস কোয়ার্টেটের এই 4টা গ্রাফে যে সমস্ত ডাটাগুলো শো করা হয়েছে তাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কিন্তু প্রায় এক, কিন্তু দেখেন তারা সবাই ডিফারেন্ট। মনে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দেখা যাচ্ছে 4টা গ্রাফে, কিন্তু তাদের পয়েন্টগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। ডান দিকে 13টা গ্রাফ রয়েছে, এটাকে বলা হয় ডাটা সাউরুস। এই ডাটা সাউরুসে 13টা সাবসেট ডাটা রয়েছে যাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায় একই রকম, কিন্তু তারা দেখতে কমপ্লিটলি এক একজন এক এক রকম। এই ডাটার বৈশিষ্ট্য, ইভেন একটা দেখতে হচ্ছে ডাইনোসরের মতো। তো এই জন্যে গ্রাফিংটা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটার রিয়েল সিনারিও বোঝার জন্য। আরে 2 ভাবে সাধারণত আহ, ইয়ে করা হয়, গ্রাফ তৈরি করা হয়, বাট অনেকভাবেই আরে গ্রাফ তৈরি করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 2টা ব্যবহার করে থাকি যারা ইউনিভার্সিটি বা রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে কাজ করি বা পড়াশোনা করি। একটা হচ্ছে বেস প্লট, আরেকটার নাম হচ্ছে জিজি প্লট। এখন বেস প্লট এবং জিজি প্লট, অনেকে বলতে পারেন ভাইয়া কেন বেস প্লট বাদ দিয়ে জিজি প্লট 2 করবো, বা বেস প্লটের কোনো ভালো দিক আছে কিনা? হ্যাঁ, বেস প্লটের একটা ভালো দিক আছে। ইনিশিয়ালি খুবই খুবই কম কোড লাগে। এখানে 2টা কোড রয়েছে। আমি আহ, এখনকার জন্য কোডগুলো ভিতরে পড়তে না উৎসাহিত না করি, আমি কোডগুলোতে আবার আসবো। যদি আমরা কোডগুলোর স্ট্রাকচারের দিকে তাকাই, বেস প্লটের কোডটা হতেছে 1 লাইনের এবং খুবই ছোট। একটা হিস্টোগ্রাম আমরা তৈরি করছি আমাদের পেঙ্গুইন স্ট্যাটারি, যেটা কুইকলি একটা প্লট দিচ্ছে। আবার জিজি প্লটও কিন্তু একটা প্লট দিচ্ছে। তাহলে প্রথম দিকে দেখা যাচ্ছে যে জিজি প্লটে প্লট করতে একটু কোডিং বেশি লাগছে, কিন্তু যখনই আমরা আহ, আরো কিছু অ্যাড করতে চাইবো, একটা গ্রাফকে আরো সুন্দর করতে চাইবো, সেই গ্রাফে তখন আরো বেশি কোড প্রয়োজন হবে, তখন জিজি প্লটটা মোর কনভেনিয়েন্ট হয়। তাহলে এখানে একটা হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, যেখানে বিন্যাস দেখা যাচ্ছে যে ফ্লিপার লেংথের বিন্যাস দেখা যাচ্ছে যে তারা কি অবস্থায় ডাটাটা রয়েছে, নর্মালি ডিস্ট্রিবিউটেড না অন্যভাবে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যখন সিম্পল গ্রাফ থেকে যখন আমরা পাবলিকেশন উপযোগী গ্রাফ তৈরি করতে যাই, তখনই বেসিক প্লটটা কিন্তু মেসি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোডটা অলরেডি 6 লাইন বিশিষ্ট হয়ে গেছে বেসিক বেস গ্রাফের ক্ষেত্রে, যেখানে আমরা লিজেন্ড অ্যাড করেছি, কালার অ্যাড করেছি। আর জিজি প্লট কিন্তু এই ক্ষেত্রে ছোট রয়ে গেছে। তাহলে জিজি প্লট এই দিক দিয়ে কনভিনিয়েন্ট যে এটা হচ্ছে আমাদেরকে
পাবলিকেশনেবল অথবা সুন্দর গ্রাফ দেয়, খুব অল্প কিছু কমান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা ফ্লিপার লেংথ প্লট করেছি এক্স অক্ষে, আরেকদিকে আমরা বডি মাস তথা ওজন প্লট করেছি, এবং এখানে হচ্ছে আমাদেরকে লিজেন্ড দিয়েছে 3টা কালারে, স্পেসিস 3টা, এই 3টা। আমরা এটাতে আসবো, ডোন্ট ওয়ারি। তাহলে আমি এখানে বুঝাতে চেয়েছি কেন আমরা ggplot2 ব্যবহার করবো। 1 নম্বর হচ্ছে যে ggplot-এর কোডগুলো তেমন পরিবর্তন হয় না, কনসিস্টেন্ট কোড থাকে। এই কোডের উপরে আপনি বিল্ড আপ করতে পারবেন। এটা লাইক একটা ঘর বানানোর মতো। আপনি প্রথমে একটা ফাউন্ডেশন করেন, ঘরের একটা ফাউন্ডেশন নেন, তারপর আপনি যত খুশি ঘরের তালা আপনি তৈরি করেন আপনার অবস্থা অনুযায়ী। তো ggplot-টা এরকম। আবার এটা হচ্ছে ফ্লেক্সিবল, যে আপনি কোনো নতুন এক্সট্রা একটা কমান্ড অ্যাড করতে চান, এটা চাইলে অ্যাড করতে পারবেন। আবার কোনো পর্যায়ে আপনি চান না এটা আমি প্লট করব না, লেটস সে আপনি লাইন একটা প্লট করবেন বা একটা রিলেশন লাইন প্লট করবেন, আপনি চান যে এটা দিবেন না, আপনি রিমুভ করতে পারবেন, চান দিবেন, অ্যাড করতে পারবেন। এছাড়া অটোমেটিক লিজেন্ড, যেটা আমরা দেখেছি, অটোমেটিক লিজেন্ড হচ্ছে অটোমেটিক তৈরি হয়েছে ggplot-এ, কিন্তু বেস প্লটে তৈরি হয়নি। আর ggplot-এর প্লটটাকে আমরা অবজেক্ট হিসেবে সেভ করতে পারি, অর্থাৎ একটা বস্তু হিসেবে সেভ করতে পারি। এটাকে ব্যবহার করা যায়, চেঞ্জ করা যায়, এটার কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় খুব সহজে, বিভিন্ন রকম এক্সটেনশন ব্যবহার করা যায়। এটা মোটামুটি বলা যায় একটা কমপ্লিট গ্রাফিং সলিউশন তারা তৈরি করেছে, যারা ggplot তৈরি করেছেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে, এটা বর্তমানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন সহ ম্যাথল্যাব, জুলিয়া, পার্ল, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত প্রোগ্রামিং এ ggplot-এর ওয়াইড ব্যবহার রয়েছে। সো এটা কিছুটা ওইদিকেও আমাদেরকে হেল্প করে। বাট যারা নতুন, হয়তো এত কিছু জানার দরকার নেই, শুধু এই উপরের পয়েন্টগুলো জানলেই হবে। এবার আসি, ভাই এই প্লটটা করার জন্য ggplot-এ কোনো কিছু শিখতে হবে কিনা। যেরকম আমরা ইংরেজিতে শিখি যে গ্রামার না জানলে ইংরেজি শিখে তুমি বেশি ভালো করতে পারবে না, তোমার ইংরেজিতে মানে দুর্বলতা দেখা দিবে। সেই ক্ষেত্রে এই প্লটিং এর ক্ষেত্রে সেম, এটা একটা গ্রামার আছে। যেমন আমরা ছোটবেলায় শিখেছি যে আহ, একটা লাইনকে ব্যবহার করে অনেকগুলো বাক্য বলতে পারা। আমরা যারা এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, আমরা জানি যে আমাদের একটা কুইজ হয়, যে ড্যাশ 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 দিয়ে, যেমন আমরা ছোটবেলায় শিখেছি যে ড্যাশ ইজ দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বা ড্যাশ, তার মানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ক্যাপিটাল আর বাংলাদেশ, এই 3টা কিন্তু ড্যাশের মধ্যে পড়লে আপনি এখন এই বাক্যটা বিভিন্ন দেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, ব্লা ব্লা ব্লা। তাহলে এখানে একটা স্ট্রাকচার রয়েছে। তদ্রূপ গ্রামারের মধ্যে যদি আমরা দেখি, একটা বাক্য আমরা যখন লিখি, আমরা দেখি যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরে ভার্বের ফর্ম আছে। তো এখানে গ্রাফের ক্ষেত্রেও তাই। একজন সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন কম্পিউটেশনাল সায়েন্টিস্ট, লিল্যান্ড, আহ, আহ, সে হচ্ছে একটা বই লিখেছে যে হ্যাঁ, যেরকম ইংরেজির গ্রামার আছে, প্লটেরও কিন্তু আমরা একটা গ্রামার তৈরি করতে পারি, যে এই গ্রামারের মধ্যে আহ, কিছু মৌলিক কিছু স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচার গুলো ব্যবহার করে যে কোনো রকমের গ্রাফ তৈরি করা যাবে। উপরে যে আমরা কালো ফিগারটা দেখতে পাচ্ছি, আপনি যদি খেয়াল করেন, এখানে আহ, প্রায় 7টা ইন্ডিপেন্ডেন্ট প্লট চার্জ রয়েছে বা লেয়ার রয়েছে। একবারে নিচেরটা হচ্ছে ডেটা। ggplot-এ সবার আগে ডেটাকে পাঠানো হয়, দেন পাঠানো হয় অ্যাস্থেটিক্সকে। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে কে কোন দিকে যাবে, কোন কলাম কোন দিকে যাবে, এক্স অক্ষে কে যাবে, ওয়াই অক্ষে কে যাবে, তারপরে জেড অক্ষ যদি থাকে জেড অক্ষে কে যাবে, অথবা লিজেন্ডে কে যাবে। জিওমেট্রিক হচ্ছে যে আমি কি লাইন গ্রাফ করতে চাই, নাকি আমি একটা বার প্লট করতে চাই, নাকি আমি একটা পাই চার্ট করতে চাই, এটা বলে দেওয়া। ফ্যাসিট হচ্ছে যে তাকে ভাগ করা প্লটটাকে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আপনি যদি কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে চান সেটা। কোঅর্ডিনেট হচ্ছে আপনি আরো যদি কোনো রকম ম্যাপ নিয়ে আসতে চান, বা পাই চার্ট নিয়ে আসতে চান। থিম হচ্ছে কালার চেঞ্জ করা। এগুলো মনে হয় ব্যাখ্যা রয়েছে। তো এই গ্রামার অফ গ্রাফিক্স, যেটাকে
সংক্ষেপে বলা হয় জিজি। আর এখান থেকেই জিজি প্লট নামটা এসেছে। এইটা সর্বপ্রথম তৈরি করেছেন হার্ডলে বিকম্যান, যে হচ্ছে আর স্টুডিও, আপনারা যে আর স্টুডিও ব্যবহার করেন এইটার প্রধান প্রোগ্রামার। সে 2005 সালে এটা ব্যবহার করেছে, তৈরি করেছে। এটাতে সবার আগে আমরা ডাটা দেই, টেবিল, সিএসভি ফাইল অথবা আপনাদের এক্সেল ফাইল। তারপরে আমরা দেই এস্থেটিক্স, যেটা আমি একটু আগে বলেছি, যে এটা হইতেছে ম্যাপিং করে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বা কলাম গুলোকে এক্স অক্ষে ওয়াই অক্ষে, যেটা হচ্ছে সাইজ, কালার, শেপ এগুলো নির্ধারণ করে। জিওমেট্রিক হচ্ছে পয়েন্টস, লাইন, প্লট, যাই জিওমেট্রি যেটাকে বলা হয়। ফেসিট হচ্ছে আমরা একটা গ্রাফকে ভেঙে ভেঙে ছোট ছোট গ্রাফে তৈরি করব, যেরকম যেরকম আমরা খাবারের সময় লোকমা তৈরি করি। ছোটবেলায় আমাদেরকে মা বাবারা খাওয়াইতেন, যে অনেকগুলো খাবার বলতো, না না তোমাকে সব খেতে হবে না, যে দেখো এক লোকমা, এটা এক লোকমা, এটা এক লোকমা। ঠিক এরকম আপনি একটা বড় প্লটকে যখন ভেঙে ফেলবেন ছোট ছোট প্লটে, তখন এটাকে ফেসিটিং বলে। স্ট্যাটিস্টিক্স, আমরা চাইলে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারবো প্লটে, বিভিন্ন কোঅর্ডিনেট মূলক প্লটিংও করতে পারবো। স্কেল করতে পারবো। স্কেল হচ্ছে কি রকম? স্কেল হচ্ছে, মনে করেন আপনার দেয়ালে একটা রং আছে, আপনি বলতেছেন না আমি এই রংটা ব্যবহার করবো না, আমি আরেকটা রং ব্যবহার করব, এটাকে বলা হয় স্কেলিং। বা আপনি চাচ্ছেন আহ, আপনার এক্স অক্ষে ওয়াই অক্ষের প্যারামিটার গুলোকে আপনি একটু চেঞ্জ করবেন বা নামগুলো চেঞ্জ করবেন, এটাকে স্কেলিং এর দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। থিম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি হবে। আপনার একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগে বা আপনার একটা ফন্ট খুব ভালো লাগে, আপনি সেটা ব্যবহার করতে চান, বা একটা কালার খুব ভালো লাগে, সেটা এটাও সম্ভব। তাহলে উপরের এই যে ব্যাকবোনটা, এটা মাথায় রাখতে হবে। এখন আসি আমরা সিনট্যাক্স, ওই যে একটু আগে বলেছি, ড্যাশ ইজ দ্য ড্যাশ অফ ড্যাশ। অথবা আমরা যেরকম একটা রচনা লিখে 30টা রচনা লিখতাম ওই ইয়ে থেকে, আম, ওই রচনা থেকে, তো এরকম একটা ব্যাকবোন, এটাকে সিনট্যাক্স বলা হয়। এইটা হইতেছে জিজি প্লটের স্ট্রাকচার। আমরা যারা এখানে আছি আজকে, যদি কোনো হোম মেসেজ নিয়ে যেতে হয়, আমি বলবো আমরা এটা নিয়ে যাব। তো এইটাই আমরা আজকে বুঝবো এটা কিভাবে হচ্ছে, কি আসে বিষয়। এখানে প্রথমে দেখতে খুবই বিশ্রী মনে হচ্ছে, ভাই এটা কি দেখাচ্ছেন, খুবই কমপ্লেক্স মনে হচ্ছে, আমি একটু সহজ করার চেষ্টা করি। এই কোডটা অথবা এই সিনট্যাক্সটার দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে ম্যান্ডাটরি অংশ, একটা হচ্ছে এটার নাম হচ্ছে রিকোয়ার্ড অংশ, আর একটা হচ্ছে নট ম্যান্ডাটরি অংশ। রিকোয়ার্ড অংশ থাকলেই আপনি একটা জিজি প্লট তৈরি করতে পারবেন। এখন এটা কি? জিজি প্লট হইতেছে একটা, এই যে জিজি প্লট দেখা যাচ্ছে, এটা একটা কমান্ড বা এটাকে ফাংশন বলা হয়। এই ফাংশনটা দিয়ে জিজি প্লট শুরু হয়। এই ফাংশনটার ভিতরে যা কিছু থাকবে সবকিছু, যেগুলো দেখবেন যে হচ্ছে দুইটা বন্ধনী দিয়ে ঘেরা, এটা চেঞ্জেবল। যেমন এখানে একটা হচ্ছে সে ডেটা, এই ডেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি পেঙ্গুইন লিখতে পারবেন, এখানে আপনি অন্য যে কোনো কার ডেটা লিখতে পারবেন, অথবা অন্য যে কোনো আপনার নিজস্ব কোনো ডেটা থাকলে এটা এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। গ্রাফটা তখন পরিবর্তন হয়ে আপনারটার মতো হয়ে যাবে, আপনি যেটা ব্যবহার করেছেন। তাহলে এরকম বন্ধনীওয়ালা সব কিছু চেঞ্জেবল। তাহলে আমরা বলেছি জি প্লটে সবার আগে আসে ডাটা, আমরা যেটা দেখছি। তো আমাদের ডাটাটা স্পেসিফাই করতে হবে, করে আমরা বন্ধনীটা শেষ করে দিতে পারি। চাইলে বন্ধনীর মধ্যে ম্যাপিংটাও নিতে পারবি, ইট ডিপেন্ডস কে কিভাবে এই কমান্ডটাকে ব্যবহার করে। লেটস সে আমরা ডাটাটা নিয়ে ব্র্যাকেটটা বন্ধনী করে দিলাম, কিন্তু আমরা অ্যাড করতে চাই আর কি দেওয়া যায়। আমরা হচ্ছে একটা লাইন প্লট তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে হবে জিওম লাইন। তার মানে জিওম ফাংশনটা হচ্ছে যে জিওমেট্রিক্স থেকে এসেছে। আর এরপরে আমাদের লাগে হচ্ছে ম্যাপিং, যেটা হচ্ছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স কে সংক্ষেপে বলা হয় AES। এর আন্ডারে ম্যাপিং, অর্থাৎ কে কোন দিকে যাবে। আপনি যদি এক্স ব্যবহার করেন, এক্স ওয়াই এখানে উল্লেখ করতে হয়। সাধারণত অ্যাস্থেটিক্স এর মধ্যে এক্স এবং ওয়াই কে ডিফাইন করা হয় খুব অহরহ। এরপরে কেউ চায় যে আমি স্ট্যাটস দিব, কেউ চায় পজিশন দিব, কেউ চায় আমি পাই চার্ট তৈরি করব, তখন সে কোঅর্ডিনেট ফাংশন চেঞ্জ করে। কেউ চায় না আমি ভাই অনেকগুলো প্লট তৈরি করতে চাই, তখন এসে এখানে ফ্যাসিট ফাংশনটা ব্যবহার করে। এভাবে সো অন সো অন।
আপনারা যদি খেয়াল করেন, এই যে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট অংশ তারা কিন্তু সবাই প্লাস দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে জিজি প্লটের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনি প্লাস দিয়ে যুক্ত করতে পারবেন অলওয়েজ। তাহলে এই সিনট্যাক্সের দুইটা অংশ, একটা হচ্ছে রিকোয়ার্ড, যেটা ছাড়া গ্রাফ হবে না, আরেকটা অংশ হচ্ছে যেটা আপনার এক্সট্রা, আপনি চাইলে ব্যবহার করতে পারেন বেসড অন ইউর ইন্টারেস্ট। এখন ভাই এই কমপ্লেক্স জিনিসটা আমরা এখন বুঝবো না, আমরা আরেকটু সামনে আগাই, তাহলে এই কমপ্লেক্স জিনিসটা আমরা এখন আস্তে আস্তে বুঝবো। প্রথম হচ্ছে আমাদের লাগবে ডাটা, যেটা আমরা একটু আগে দেখেছি। আপনারা যারা প্র্যাকটিস করতে চান, আমি আহ, তাদেরকে এই ইয়েটা দিয়ে দিই, আপনারা এখনই প্র্যাকটিস করতে পারবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড। আমি একটু সময় নিচ্ছি, যেহেতু আমাকে এখন বের করতে হবে ডাটাটা যেখানে রয়েছে। ডাটাটা রয়েছে ডাউনলোড যত সম্ভব। ইয়েস। আমি জুনায়েদকে আম, আমি জুনায়েদকে একটা লিঙ্ক দিব, সেইটা একটু সেন্ড করে দিতে হবে ডাউনলোড করে। জুনায়েদ হচ্ছে আহ, এই লিঙ্ক থেকে কোডিং এর যে ইয়েটা আছে, আরএমডি এসটিএমএল ফাইলটা রয়েছে, এখানে দেখা যাবে যে সেশন 9 তিনটা জিনিস আছে। তিনটা জিনিসের মধ্যে যেটার মধ্যে কোড আছে, একটা এসটিএমএল কোড আছে এবং ব্যাখ্যা সহ আছে যত সম্ভব। এইটা, হ্যাঁ, আমি যে লিঙ্কটা পাঠিয়েছি এটা, এটা একটু সবাইকে সেন্ড করে দিলে এরকম দেখাবে। এসটিএমএল ফাইলটা হচ্ছে এরকম। তাহলে সবাই ইনস্ট্যান্ট হচ্ছে প্র্যাকটিস করতে পারবে, জাস্ট কোডটা নিয়ে আর পেস্ট করলে কাজ করবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আবার লেকচার ফিরে আসি। তাহলে প্রথমে আমাদের ডাটাটা লোড করতে হবে। এই ডাটা লোডিং যদি আমরা যদি রেডিমেড ডাটা ইউজ করতে চাই, তাহলে সেই ডাটার প্যাকেজটা লোড করতে হবে। এই ডাটাটার প্যাকেজটা হচ্ছে ফেলমার পেঙ্গুইনস। তাহলে ইনস্টল প্যাকেজ ফেলমার পেঙ্গুইনস দিলে ডাটাটা লোড হবে। আর ডাটা পেঙ্গুইনস দিলে স্পেসিফিক্যালি এই যে টেবিলটা, যেটা তিনটা লাইন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো টেবিলটা লোড হবে, যেখানে যত সম্ভব 700+ রো আছে। আর যেহেতু আমরা জিজি প্লট ব্যবহার করছি, জিজি প্লট ব্যবহার করার জন্য আমাদেরকে জিজি প্লট ইনস্টল করে নিতে হবে, তারপর লাইব্রেরি দিয়ে সেটাকে অ্যাটাচ করে নিতে হবে। এখানে হচ্ছে তিনটা পেঙ্গুইন দেখা যাচ্ছে, যে তিনটা স্পেসিস, চেইন স্ট্র্যাপ, ঘেন্টো, অ্যাডিলি। এবার আসি, আমরা একটা গ্রাফ তৈরি করব। যে ভাই এতক্ষণ অনেক কিছু বলছেন, এবার গ্রাফ দেখেন কিভাবে একবার স্ক্র্যাচ থেকে, শূন্য থেকে গ্রাফ তৈরি করব। আপনার জিজি প্লট লোডিং শেষ, ডাটা লোড শেষ, অথবা আপনার যদি নিজস্ব ডাটা থাকে সেটা আপনি অ্যাড করলেন। সেইটা হচ্ছে আপনি আহ, আহ, সেটা হচ্ছে আপনি কল করবেন ডাটা পেঙ্গুইনস দিয়ে। এবার আপনি এই ডাটাটা জিজি প্লটে ঢুকাবেন। আপনার যদি আহ, তাহলে জিজি প্লট কমান্ডটা আমরা লিখলাম, জিজি প্লট ডাটা ইকুয়াল টু পেঙ্গুইনস। তাহলে একটা ক্যানভাস তৈরি হবে। আমাদের যারা আর্ট শিল্পী আছে তারা যেরকম ছবি আঁকে, প্রথমে একটা ক্যানভাস রেডি করে। এখন এই কমান্ডটা এক্সিকিউট করার সাথে সাথে ডাটাটা চলে গেছে। এই যে একটা গ্রে কালারের কিছু একটা দেখা যাচ্ছে, ডাটাটা কিন্তু এখানে হিডেন অবস্থায় আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা নির্ধারণ করি নাই এই ডাটার কে এক্স এ যাবে, কে ওয়াই তে যাবে, এটা আমরা এখনো নির্ধারণ করি নাই। কিন্তু সে অলরেডি একটা অবস্থান নিয়ে নিয়েছে এবং একটা গ্রাফ
তৈরি করার একটা ক্যানভাস তৈরি করে ফেলছে। এখন আমরা নেক্সট স্টেপে অ্যাড করব, এক্স এ কে যাবে, ওয়াই তে কে যাবে। আমরা বললাম ম্যাপিং ইকুয়াল টু অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স এক্স এ যাবে হচ্ছে ফ্লিপার লেংথ, আর ওয়াই তে যাবে হচ্ছে বডি মাস। দেওয়ার সাথে সাথে যখন এক্সিকিউট করলাম, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এক্স এ চলে গেছে ফ্লিপার লেংথ কলামটা, কলামের মধ্যে থাকা ডাটাটা 170 থেকে 230 পর্যন্ত যত সম্ভব, আর ওয়াই অ্যাক্সিসে চলে গেছে বডি মাস। এখন আমরা শুধু এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট না। আমাদের এখন দরকার পয়েন্টগুলো, অর্থাৎ ভ্যালিউজ গুলো কে কোথায় পড়ছে, বা গ্রাফটা কিরকম হবে, যেটাকে আমরা জিওমেট্রি বলি। আপনি কি লাইন প্লট চান, না বার চার্ট চান, না পাই চার্ট চান, সেটা আমাদের বলতে হবে জিজি প্লটকে, যেটা আমরা জিওমেট্রিক দিয়ে করি। জিওমেট্রি হচ্ছে সংক্ষেপে নাম হচ্ছে জিও। আর আমরা এখানে একটা স্ক্যাটার প্লট তৈরি করছি, এই কারণে আমরা এটাকে বলা হয় পয়েন্ট প্লট। তাহলে জিওম পয়েন্ট যখন দিলাম, আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু প্লাস ব্যবহার করেছি জিওম পয়েন্টের ক্ষেত্রে। তাহলে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট, ওই যে সিনট্যাক্স থেকে আমরা যেটা দেখেছি, অ্যাড করতে হলে আমাকে প্লাস ব্যবহার করতে হবে। জিওম পয়েন্ট যখন আমি করলাম, সাথে সাথে প্রতিটা পয়েন্ট প্লটেড হয়ে গেছে। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই একবারে কমন ছাত্র হিসেবে, যে মনে হচ্ছে ফ্লিপার লেংথ এবং বডি মাসের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যেটা হইতেছে পজিটিভ রিলেশনশিপ। ফ্লিপার লেংথ যদি বাড়ে, বডি মাসও বাড়ে। অর্থাৎ যার ডানা যত বড়, তার ওইটা তত বেশি। খুবই স্বাভাবিক। তাহলে এইটা হইতেছে একবারে রিকোয়ার্ড সিনট্যাক্স যে কোনো প্লট তৈরি করার জন্য। তাহলে আপনার এটাকে আবার এইভাবেও লেখা যায়। সরি, এখন আমরা হচ্ছে এই পয়েন্টগুলোতে কালার করতে চাই, যে আরেকটা ভেরিয়েবল দিয়ে, যে কোন স্পেসিসটা কে। তখন আমরা এখানে কালারটা অ্যাস্থেটিক্স এর মধ্যে অ্যাড করতে পারি। এখানে কালারটা আমরা অ্যাড করেছি, একটা ছোট্ট একটা প্যারামিটার যোগ করেছি, কালার ইকুয়াল টু স্পেসিস। তখন জিজি প্লট কি করেছে, একটা নিজে থেকেই একটা লিজেন্ড তৈরি করে ফেলেছে স্পেসিস নামে, এবং তিনটা আমরা স্পেসিস জানি, অ্যাডেলি, চিনস্ট্র্যাপ আর হচ্ছে গেন্টো। তাহলে গেন্টো হচ্ছে অন্য দুইটা স্পেসিস থেকে আলাদা, বোঝা যাচ্ছে। এইভাবেই অ্যাস্থেটিক্স গুলোকে আমরা এখানে পুট করি। কেউ যদি চায় যে এখানে সে সাইজ পুট করবে, সেটাও পারবে। এখন এই যে মাঝখানে সেকেন্ড লাইনটা, এই পুরা লাইনটাকে কিন্তু জিওম পয়েন্টের ভিতরেও ঢুকিয়ে দেওয়া যায়। এটা অনেকে অনেকভাবে করে থাকেন, কেউ এভাবে করে থাকেন, কেউ এভাবে করে থাকেন। লেটস সে আমরা যদি এটাকে জিওম পয়েন্টের ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেই, তাহলে কিরকম দেখাবে? তাহলে দেখাবে এইরকম। তখন প্লাসটা এখানেও চলে যাবে, পেঙ্গুইনসের এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে একটা প্লাস দিয়ে সবকিছু জিওম পয়েন্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এবং সবকিছু আগের মতোই রয়েছে, কোনো কিন্তু পরিবর্তন হয় নাই। এখন সবাই খেয়াল করুন তো দেখি সিনট্যাক্সের সাথে মিলে কিনা। ইয়েস, মিলতেছে। জিজি প্লট, তারপর ডাটা, তারপর ডাটার পরে প্লাস জিওম ফাংশন আমরা এখানে ব্যবহার করেছি, পয়েন্ট ফাংশন। ম্যাপিং হচ্ছে এইএস। এইস এর মধ্যে, ম্যাপিংস এর মধ্যে আমরা বলছি যে আমরা যা খুশি দিতে পারবো, এক্স দিছি, ওয়াই দিছি এবং কালার দিয়েছি, তারা এখানে চলে এসেছে। তাহলে এই রিকোয়ার্ড অংশটুকু দেওয়া মাত্রই আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে যে আজকের এই সেশনের প্রথম টেক ওয়ে হোম মেসেজ, যে খুব সহজে একবারে শূন্য থেকে কিভাবে আমরা জিজি প্লট তৈরি করতে পারি। বেশি কমান্ড লাগে না, জাস্ট অল্প কিছু কমান্ড দিয়ে তৈরি করতে পারি। এখন আমরা আস্তে আস্তে শিখবো বাকিগুলো কিভাবে আমরা দিতে পারি, যেগুলো নট রিকোয়ার্ড বাট আমাদের গ্রাফটাকে আরো সুন্দর করবে। সেগুলো আস্তে আস্তে আমরা আসবো। তাহলে সবার আগে দেখা যাচ্ছে ডাটাটা খুব ইম্পর্টেন্ট। একটা সুন্দর প্লট কখনোই সুন্দর হবে না যদি ডাটাটা আগে থেকে তৈরি করা না থাকে। এই ডাটা ফ্রেমে নিয়ে যেতে হবে। আপনার ডাটা যেভাবেই থাকুক, তাকে ডাটা ফ্রেমে নিয়ে যেতে হবে, সুন্দর একটা টেবিল ফর্মে নিয়ে যেতে হবে। আমরা ডাটা ফর্মে আছে কিনা এটা টেস্ট করতে পারবো একটা ছোট্ট কমান্ড দিয়ে, নাম হইতেছে str, যেটার বড় নাম হচ্ছে স্ট্রাকচার।
আমরা বলতেছি যে একটা আমাদের পেঙ্গুইন ডাটাটার স্ট্রাকচারটা আমাকে একটু বলো। তো সে বলতেছে তোমার ডাটাটা হইতেছে টেবল, একটা টেবল টেবল এবং এটা ডাটা ফ্রেম, এবং এটার মধ্যে 8টা কলাম আছে, স্পেসিস, আইল্যান্ডস, এটা আমরা অলরেডি উপরে দেখছি, এবং কে কোন অবস্থায় আছে এটাকে বলা হয় ডাটা টাইপ। কেউ কি ফ্যাক্টর আছে, কেউ কি নাম্বার, কেউ কি ইন্টিজার। এই বিষয়গুলো হইতেছে একটু মোর পড়াশোনা করার, আর সেটা করতে হবে এই সেশনের বাহিরে। এটা কমপ্লিটলি অন্য একটা লেসন, যেটা হচ্ছে এই লেসনের অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে আমাদের আর কোর্স আছে সেখানে আমরা পড়িয়ে থাকি বা শিখিয়ে থাকি। আমরা আজকে যেটা করছি এটা কিন্তু এই যে ছোট্ট ভিজুয়ালাইজ এইটার অংশ আজকের সেশনটা। আর এই পুরা ডাটা অ্যানালাইসিসটা হইতেছে একটা বড় একটা অংশের পার্ট। সেটা কি? আমরা ডাটা কালেক্ট করি, ডাটাটাকে আর এ ঢুকাই, তারপর সেটাকে সাজাই, সেটাকে ট্রান্সফর্ম করি, সেটাকে মডেলিং করি, এটাকে বলা হয় ডাটা অ্যানালাইসিস। তারপরে করতে করতে যখন মনে হয় না এখন মনে হয় গ্রাফ তৈরি করা যাবে, তখন সেটাকে আমরা ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করে দেখি যে না, গ্রাফটা আমাকে কোনো একটা মেসেজ দিচ্ছে, মিনিং দিচ্ছে। তখন আমরা বলি ওকে, এই ডাটাটা আমি আমার আমার বসকে দেখাবো, এই ছবিটা আমার বসকে দেখাবো, বস দেখেন এই যে আমরা একটা রিলেশনশিপ খুঁজে পাইছি। অথবা আমরা পেপার লিখবো, আর্টিকেল লিখবো, জার্নাল লিখবো, সেটা আমরা পাবলিশ করবো। এটাকে বলা হয় দ্য হোল গেম। তো এই পুরা জিনিসটা আমরা আহ, শুধুমাত্র কনসিভ করি আমাদের আর ওয়ার্কশপ গুলোতে। তো আর আপকামিং যে আর ওয়ার্কশপটা আছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই জানাবো, হয়তো লেসনের শেষের দিকে সেটা কি। কিন্তু আজকে আমরা যা করছি এসব কিছু হচ্ছে এই ভিজুয়ালাইজ, শুধুমাত্র এই এই জিনিসটা, গ্রাফ তৈরি করা। কিন্তু এটার বাহিরে যে ডাটাটাকে রেডি করে এনে অ্যানালাইসিস করতে হবে, এটা কিন্তু হিউজ একটা কাজ, কিন্তু ইম্পসিবল না, সহজ। কেউ যদি বাসায় বসে প্র্যাকটিস করে তার জন্য ডেফিনেটলি সহজ। তাহলে আমরা আবার ফেরত যাই ডাটা ভিজুয়ালাইজেশনে বা জিজি প্লটে। আমি আপনাদেরকে শুধুমাত্র স্ক্যাটার্ড প্লট কিভাবে তৈরি করে দেখিয়েছি, কিন্তু ডাটা তো শুধুমাত্র স্ক্যাটার্ড প্লটেই তৈরি করা হয় না, ডাটা অনেকভাবে প্লটিং করা হয়। যেমন কার্ভ ভাবে প্লট করা হয়, পলিগন আকারে প্লট করা হয়, রিবন আকারে প্লট করা হয়, লাইন আকারে প্লট করা হয়। কারো যদি শুধুমাত্র একটা ভেরিয়েবল থাকে তিনি এরিয়া প্লট করতে পারেন, ডেনসিটি প্লট করতে পারেন, বার চার্ট করতে পারেন, হিস্টোগ্রাম করতে পারেন। হিস্টোগ্রাম কিন্তু আমি একবারে প্রথম দিকে দেখিয়েছি। কারো যদি দুইটা ভেরিয়েবল থাকে, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখাইতে চান, তারা সাধারণত জিটার প্লট তৈরি করেন, পয়েন্ট প্লট, যেটা আমি দেখিয়েছি, যেটাকে আমরা স্ক্যাটার প্লটও বলি, জিওম পয়েন্ট, এটা আমরা অলরেডি দেখিয়েছি। এইরকম আরো অনেক রকম প্লট তৈরি করা যায়, বক্স প্লট তৈরি করা যায়, ডট প্লট তৈরি করা যায়। কেউ হইতেছে স্ট্যাটিস্টিক্স ইন্টারেস্টেড, সেই স্ট্যাটিস্টিকের ইরর বার দেখাইতে পারে। এরকম 32টা রকম আপনি প্লট তৈরি করে করতে পারবেন এই শুধু জিওম ফাংশন দিয়ে। এছাড়াও আরো অনেক প্লট তৈরি করা যাবে। তো ভাইয়া একটা দুইটা দেখাই কিভাবে এগুলো ব্যবহৃত হয়। এটা আমরা অলরেডি দেখেছি একটু আগেই, যে স্ক্যাটার প্লট কিভাবে তৈরি করে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা, আগে ছিল শুধু জিজি প্লট থেকে, এখানে এখন আমি লিখছি পি লেস দেন, তারপর একটা মাইনাস চিহ্ন, তারপর বলছি জিজি প্লট। এইটার অর্থ হচ্ছে এই জিজি প্লটের যা কিছু আছে এটাকে ভাই তুমি পি তে সেভ করো। আর এটাই হইতেছে অবজেক্ট। আমি জিজি প্লটের একটা ভালো দিক বলেছি যে জিজি প্লটকে অবজেক্ট হিসেবে সেভ করা যায়। এইটা হইতেছে তার একটা অন্যতম নিদর্শন। এই জিজি প্লটের সকল কিছুকে আমি পি হিসেবে সেভ করতে পারি। তাহলে পি হিসেবে সেভ করলাম ডাটাটাকে, ক্যানভাসটাকে। তারপরে আবার সেই অবজেক্টটাকে ব্যবহার করলাম, পুরো অংশটাকে ব্যবহার না করে শুধুমাত্র এই ক্ষেত্রে আমি পিটাকে ব্যবহার করলাম। তারপর আবার প্লাস থেকে শুরু করলাম, যে প্লাসটা আমরা দেখেছি সিনট্যাক্সে যখন আসে। তাহলে আমি স্ক্যাটার প্লটের ইয়েটা জানি আমাদের বিল্ডিং এ গ্রাফ থেকে, যে এক্স অক্ষে ফ্লিপার লেন্থ দিয়েছিলাম আমরা, ওয়াই অক্ষে বডি মাস দিয়েছিলাম। তখন এটা একটা স্ক্যাটার প্লট তৈরি হয়ে গেছে, যেটাকে পয়েন্ট প্লট বলা হয়, দুইটা ভেরিয়েবলের। এখন আপনি যদি চান ভাই আমি বার চার্ট তৈরি করতে চাই, সেটা হবে এরকম। একই জিনিস, ডাটা সেম থাকবে পেঙ্গুইনস, জিওম পয়েন্ট থেকে বার হয়ে যাবে। এখন তাহলে জিওম এর স্ল্যাশ আমি লিখেছি বার, যেহেতু বার চার্টটা হচ্ছে ওয়ান ভেরিয়েবলের,
এক্ষেত্রে আমি শুধু ফ্লিপার লেংথ নিয়েছি, এক্স নিয়েছি, ওয়াই আর দিতে হবে না। তখন সে অলরেডি আপনার জন্য একটা বার প্লট রেডি করে ফেলেছে। আপনারা যদি খেয়াল করেন সে কিন্তু একটা ওয়াই প্লটও করেছে, যেটার নাম হচ্ছে কাউন্ট। এটা কোত্থেকে আসলো? এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। বা জিওম বারের মধ্যে লুকায়িত একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হইতেছে কাউন্ট। সে হচ্ছে আপনার ভ্যালুগুলোকে কাউন্ট করে, যে আপনার কতটা একই রকম ভ্যালু রয়েছে সেটা কাউন্ট করে ও অ্যাক্সিসে দেখাবে। তাহলে ggplot কিছু এক্সট্রা কাজও আমাদের জন্য করে, আমাদেরকে সহজ করে দেয়। তো এটা আমি পরে হয়তো আবার টাচ করব যে স্ট্যাটসটা কিভাবে আসে। আপনি যদি বক্স প্লট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে সব জিনিস একই থাকবে। ডাটা পেঙ্গুইনস, এখানে জিওম বারের জায়গায় আমি লিখেছি বক্স প্লট। যেহেতু এটা 2 ভেরিয়েবলস এর, তাই আমাকে আবার 2টা ভেরিয়েবল দিতে হয়েছে। এক্ষেত্রে আমি একটু চেঞ্জ করেছি। আমি এক্স এ ফ্লিপার লেংথ না দিয়ে আমি লিখেছি স্পেসিস, এবং ওয়াই তে লিখেছি বডি মাস। তখন সে এই যে বক্স প্লট তৈরি করেছে। বক্স প্লট গুলো থেকে আমরা কি দেখতে পাই? সাধারণত বক্স প্লট ব্যবহার করা হয়, বক্স প্লটের এই যে সাদা যে অংশ, এই অংশটা যদি একই কাতারে থাকে, তাহলে এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, সিগনিফিকেন্ট কোনো তফাৎ নাই। তাহলে অ্যাডেলি এবং সিনট্যাক্সের মধ্যে সিগনিফিকেন্ট কোনো তফাৎ নাই। কিন্তু এই দুইটার সাথে গেন্টোর কিন্তু সিগনিফিকেন্ট তফাৎ আছে। বক্স প্লট এটাই আমাদেরকে সাধারণত মেসেজ দেয়। আর যারা ইন্টারেস্টেড যে ভাই আমি 32টা সম্পর্কে আরো জানতে চাই, তারা সিম্পলি হেল্প ডট সার্চ লিখে জিওম স্ল্যাশ পর্যন্ত লিখে প্যাকেজ জিজি প্লট এটা লিখে সার্চ দিলে আপনাকে এই 32টা প্লটের সবকিছু উইন্ডোতে দেখাবে, আর স্টুডিওর উইন্ডোতে এই জিওম গুলো কিরকম। তাহলে জিওম এর বিভিন্ন প্রকার আমরা শিখলাম। এবার আমি একটু আগে বলেছি যে স্ট্যাটস। স্ট্যাটস হচ্ছে যে সে হচ্ছে একটা নতুন ভেরিয়েবল তৈরি করে আমাদের এক্সিস্টিং ভেরিয়েবল থেকে। আহ, যারা হচ্ছে আহ, যারা হচ্ছে আপনার আগে থেকে আর স্টুডিও বা আর ইনস্টল করেন নাই, তারা আজকের লেসনটা শুনলেই বেস্ট হবে, রেদার দেন আর ইনস্টল এবং অন্যদিকে মনোযোগ নিবিষ্ট না করে। আপনি সিম্পলি আজকের লেসনটা শুনুন, তারপরে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এই জিনিসগুলো আমি দিয়ে দিব বা অলরেডি দেওয়া আছে। বাট কোন রকম উৎকণ্ঠিত হয়ে না কেউ, সবাই জাস্ট লেকচারটা ফলো করেন, তাহলে হয়তো যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হয়তো নিয়ে যেতে পারবেন। আর পরে আপনারা আবার এটা প্র্যাকটিস করতে পারবেন সবাই। সো আর যারা মনে করেন খুবই অ্যাডভান্স, একসাথে দুইটাই কভার করতে পারবেন, লেকচার এবং প্র্যাকটিক্যাল, তারাও করতে পারেন। বাট এটা করতে গিয়ে খেয়ে হারায়েন না। হ্যাঁ, এটা জাস্ট আমি দেওয়ার জন্য দিয়েছি, ইন কেস যারা খুব এক্সপার্ট তাদের জন্য। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, কনসেন্ট্রেট অন দ্য লেকচার। তাহলে আমরা এখন স্ট্যাটস এর ব্যাপারে বলতেছি। স্ট্যাটস হচ্ছে নতুন একটা ভেরিয়েবল সে তৈরি করে আমাদের দেওয়া কমান্ড থেকে, এবং সেটাকে সে প্লট করে। তো আমি একটু আগে বলেছি প্রতিটা জিওমের নিজস্ব একটা স্ট্যাটস রয়েছে, যেটা সে ইনবিল্ট করে দেওয়া আছে। এবং এটাকে আমরা আহ, দেখাইতে পারি এইভাবে, যে আমরা একটু আগে দেখেছি জিওম বার, আমরা শুধু স্পেসিস অংশ পর্যন্ত গিয়েছিলাম, বাকি অংশটা দেখিনি। এইখানে আমি বাকি অংশটা দেখিয়েছি, যে এখানে আমি পি এর বদলে এক্স ব্যবহার করেছি অবজেক্ট নেম হিসাবে। আহ, তাহলে সবকিছু মোটামুটি সেম, শুধু নতুন ইনফরমেশন হইতেছে স্ট্যাটস ইকুয়াল টু কাউন্ট। এটা দেওয়ার সাথে সাথে সে হইতেছে প্রতিটা স্পেসিস কতগুলা করে আছে এটা সে দেখাচ্ছে। 150টার বেশি এখানে, এখানে 60টার মতো, এখানে হচ্ছে 80-90টার মতো। তো এইটা হইতেছে জিওম বারের স্ট্যাটস, যার নাম হতেছে কাউন্ট। সে কাউন্ট করে। এরকম প্রতিটা জিওমের আহ, এক একটা স্ট্যাট রয়েছে। যেমন বারের আমরা বলেছি হিস্টোগ্রামের ক্ষেত্রে রয়েছে বিন, যেটা আমরা একবারেই প্রথম দিকে দেখেছি, হয় না, যখন আমরা বেস প্লট এবং জি প্লটের তুলনা করেছি। স্মুথে রয়েছে স্মুথিং স্ট্যাটস, যেটা হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করে বেসড অন ডাটা কতটুকু স্পার্স ফ্রম দ্য মিন লাইন। তারপর বক্স প্লট হইতেছে ডাটাকে কয়েকটা
রেঞ্জে ভাগ করে, কোয়ার্টাইল যেটাকে বলা হয়। ডেনসিটি প্লট ডেনসিটি স্ট্যাট তৈরি করে, ফ্রিকোয়েন্সি প্লট হইতেছে ফ্রিকোয়েন্সি প্লট পলি তৈরি করে। তো এটা সম্পর্কে কেউ যদি আরো বেশি জানতে চায়, সে ARGS কমান্ড দিয়ে ওই জিওমটা লিখলে চলে আসবে যে কে কোন স্ট্যাটস ব্যবহার করতেছে, কিভাবে ব্যবহার করতেছে। তো এইটা হয়তো একটু এই সেশনে যারা একবারে বিগিনার তাদের জন্য ডিফিকাল্ট, সো ফরগেট ইট যদি এটা বেশি ডিফিকাল্ট হয়। এবার আমরা আসি, আমরা যখন একটা গ্রাফ তৈরি করব, আহ, সেটাকে আমরা কতভাবে চেঞ্জ করতে পারি, পজিশনকে, গ্রাফের বিভিন্ন অংশের কে আমরা কতভাবে চেঞ্জ করতে পারি, যেটা আমরা সিনট্যাক্সে দেখেছি। এখানে আমি বার প্লট করেছি একটা, যেটাকে আরো 2 রকম ভাবে শেপ দিয়েছি। তাহলে প্রথম কমান্ডটা দেখি, যে পি ইকুয়াল টু বা ফিশ ইকুয়ালও বলা যায় এটাকে অনেক সময়, ফি লেস দেন সাইন দেন মাইনাস ইজ জিজি প্লট পেঙ্গুইনস অ্যাস্থেটিক্স। আমরা এক্স দিয়েছি ইয়ার, এক্স অক্ষে চলে গেছে ইয়ার, ওয়াই অক্ষে গেছে বডি মাস। আর আমরা নতুন একটা প্যারামিটার ব্যবহার করেছি ফিল, অর্থাৎ তুমি বারটাকে ফিল করে দাও কালার দিয়ে, সেটাকে প্রতিটা স্পিসিসের একটা কালার দিয়ে ফিল করে দাও। এই অংশটা এটাই নির্দেশ করছে। তাহলে জিওম বারে আমরা স্ট্যাটস কে বলতেছি আইডেন্টিটি। আপনারা যদি মনে করতে পারেন, আগে ছিল কাউন্ট এখানে, এখন হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি অর্থ হচ্ছে ডাটা যেভাবে আছে তুমি ভাই কাউন্ট টাউন্ট করো না, সেভাবে আমার শো করো। এটা হইতেছে আইডেন্টিটির কাজ। আর পজিশনের কাজ হইতেছে, আমি তাকে বললাম তুমি স্ট্যাক আকারে তাদেরকে প্লেস করো, অর্থাৎ একটার উপরে আরেকটা, একটা স্পেসিসের উপরে আরেকটা প্লেস করো প্রতিটা বছরের ক্ষেত্রে। সে এক্স্যাক্টলি এটা করে দিয়েছে। পরে আমি বসকে দেখাইলাম, বস বললো তুমি এক কাজ করো, এটা ভালো দেখাচ্ছে না, তুমি সাইডে সাইডে বসায় নিয়ে আসো। তখন আমি কি করব, আমি সব কিছু ঠিক থাকবে, শুধু স্ট্যাকের জায়গায় আমি লিখবো ডজ। তখন প্রতিটা একটার উপর থেকে আরেকটা সরে গিয়ে তারা পাশাপাশি অবস্থান নেবে এবং তারা প্লটেড হয়ে আবার দেখাবে। বসকে আবার দেখালাম, বস বলবেন না, এটাও কেমন নালি লাগতেছে, তুমি এক কাজ করো, তুমি পার্সেন্টেজ করে নিয়ে আসো, বা প্রপোর্শনাল করে নিয়ে আসো। তো আমি আবার গেলাম, গিয়ে আমি কি করলাম, সবকিছু আবার সেম রাখলাম, জাস্ট পজিশনটাকে বললাম যে ফিল। পজিশন যখন ফিল করেছি, তখন সে পুরা ডাটাটাকে কনভার্ট করেছে 100%-এ। আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু পার্থক্য আছে ডাটার, কিন্তু এখানে তিনোটা মিলিয়ে এক হয়ে গেছে। দ্যাট মিনস 0 মিনস 0%, 1 মিনস 100%, ইন বিটুইন ডিফারেন্ট প্রপোর্শন। তাহলে এই ডাটাটা এখন প্রপোর্শনাল। আমরা বলতে পারি যে কোন বছর কোন স্পেসিসটা কত প্রপোর্শনাল ছিল। তাহলে দেখা যায় 2008-এ গেন্টোর পরিমাণটা বেশি ছিল প্রফেশনালি অন্য দুইটার তুলনায়। তো এইভাবে ডাটার বার গ্রাফকে পজিশন করা হয়। এটা জাস্ট দেখাইলাম। এবার আসি, যেটা আমার কাছে সবচেয়ে মনে হয় এক্সাইটিং, যেটা আপনাদের বাসায় নিয়ে যেতে পারেন, যে একটা গ্রাফ থেকে একটা গ্রাফে কত রকমের ইন্ডিকেশন আমরা করতে পারি। সেটাকে করা হয় অ্যাস্থেটিক্স এর মাধ্যমে। অ্যাস্থেটিক্স এর আরেকটা নাম হইতেছে ম্যাপিং। ম্যাপিং করার মাধ্যমে সাধারণত আপনারা দেখেছেন আমাদের ডাটাতে প্রায় 7-8টা কলাম ছিল। 7-8টা কলাম কিন্তু একবারে একটা প্লটে প্লট করা সম্ভব না, কিন্তু আপনি মিনিমাম 6টা কলাম আপনি প্লট করতে পারবেন, বা 6টা কলামকে আপনি জিজি প্লটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি তাদেরকে শো করতে পারবেন। এটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, আমরা এই অংশটুকু ফ্যামিলিয়ার। প্রথম 3 লাইন, জিজি প্লট ডাটা ইকুয়াল টু পেঙ্গুইনস, জিওম পয়েন্টস, অ্যাস্থেটিক্স হচ্ছে প্রিপার লেংথ, ওয়াই হচ্ছে বডি মাস। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন আরো 4টা অ্যাস্থেটিক্স প্যারামিটার। একটা হচ্ছে সাইজ, বিল লেংথ, একটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে ডাটাটার যে ভিজুয়ালাইজেশন, এটা কি ট্রান্সপারেন্ট হবে, কিসের ভিত্তিতে,
ধূসর থেকে গাঢ়, গাঢ় থেকে ধূসর। এটা হইতেছে এই আলফা দ্বারা নির্ধারিত হয়। তারপর আমি চাচ্ছি যে শেপ করতে। একেক ডাটা একেক শেপে হবে। কালার হবেও একেক শেপে। তা আপনারা যদি খেয়াল করেন, এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে তারা দুইজন গেল। সাইজে হচ্ছে যে বিল লেংথ আসলো। এখন সাইজ হইতেছে বড় না ছোট? আপনারা দেখেন কিছু ডট হচ্ছে খুবই ছোট নিচের দিকে যারা, আর যারা উপরের দিকে তারা খুবই বড়। তাহলে এটা হচ্ছে বিল লেংথ ইন মিলিমিটার, 40 এবং 50। তাহলে যারা ছোট তারা হচ্ছে 40, যারা হইতেছে বড় তারা 50। এর মধ্যে যারা পড়ছে তারা সেভাবে প্লটেড হয়ে গেছে। আলফা হইতেছে ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে বিল ডেপথ মিলিমিটার, একবারে নিচের যে লিজেন্ডটা সেটা 14 থেকে 20। এটা হচ্ছে কালারটাকে ধূসর করে দিয়েছে অথবা গাঢ় করে দিয়েছে বেসড অন ভ্যালিউ। ভ্যালু যদি বেশি হয়, 20 হয়, তাহলে সেটা গাঢ়। আর ভ্যালু যদি 14 হয় তাহলে সেটা খুবই ট্রান্সপারেন্ট। শেপও হচ্ছে সেই রকম। শেপ করেছি স্পেসিস দিয়ে, তিনটা স্পেসিস, তিন শেপ, একটা রাউন্ড, একটা হইতেছে ত্রিভুজ আকৃতির, একটা হইতেছে চতুর্ভুজ আকৃতির। তাহলে আমরা ম্যাপিং করতে পারি বেসড অন কলাম ভ্যালিউস, বা যেটাকে বলা হয় ভ্যারিয়েবলস। আপনি বলতেছেন ভাই আমি এটা করতে চাই না, আমি আমার নিজস্ব ইয়ে দিতে চাই, নিজস্ব অ্যাস্থেটিক্স দিতে চাই, সেটাও সম্ভব। আপনি কি করলেন? আপনি সাইজে দিলেন 2, আলফাতে দিলেন 0.8, শেপে দিলেন 15, কালারে দিলেন স্টিল ব্লু। তাহলে গ্রাফটা দেখাবে এইরকম যে আমি কাস্টমাইজ করেছি। হুম। তাহলে অ্যাস্থেটিক্স একটা হচ্ছে আপনি ম্যাপ করতে পারেন আপনার ভেরিয়েবলকে, আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো প্যারামিটার ব্যবহার করতে পারেন, 1 2 3, অর্থাৎ নিউমেরিক্যাল। এইটা হচ্ছে মোটামুটি গ্রাফকে কন্ট্রোল করার বা বিভিন্ন ভেরিয়েবলকে শো করার একটা তুলনামূলক আহ, আলোচনা। এবার আমরা আসি যে ভাই একই গ্রাফে কি আমি অনেক জিওম বা অনেক কিছু প্লট করতে পারি কিনা, আমি এই পয়েন্টের উপরে কি কোনো লাইন প্লট করতে পারি কিনা, বা কোনো রিলেশনশিপ প্লট তৈরি করতে পারি কিনা, বা কোনো ইন্ডিকেটিভ প্লট তৈরি করতে পারি কিনা? ইয়েস, আমরা পারি। প্রতিটা সময়ে আমাদেরকে প্লাস ব্যবহার করতে হবে। এই অংশটা আমরা অলরেডি জানি। পি ইকুয়াল টু জিজি প্লট পেঙ্গুইনস হচ্ছে সেটা। এটা আপনারা খেয়াল করছেন যে আমি এখানে কিন্তু ডাটা লিখি নেই। যারা করতে করতে এক্সপার্ট হয়ে যায় তারা তখন কিছু জিনিস স্কিপ করতে পারে, এটা না দিলেও চলে। যেমন ডাটা ইকুয়াল টু পেঙ্গুইনস না লিখে আপনি শুধু পেঙ্গুইনস দিলেই জিজি প্লট বুঝবে যে না এটা হচ্ছে ডাটা। তারপরে এখানে এক্স নির্দিষ্ট করা আছে। আপনি যদি এক্সটাকে উঠায় দেন ইকুয়াল চিহ্ন সহ, তাও সে বুঝবে যে প্রথম প্যারামিটারটা হইতেছে এক্স, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ওয়াই। সো এটাও জিজি প্লটের একটা ভালো দিক যে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু লিখতে হবে না, কিছু কিছু জিনিস স্কিপ করতে পারবেন। তাহলে আমরা জিওম পয়েন্ট প্লট করছি। আমার একটু সময়টা দেখতে হবে, তাহলে আমার জন্য সুবিধা হবে আমি কতটুকু সময় নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই অংশটা আমি অলরেডি আমরা দেখে আসছি। জিওম পয়েন্ট স্ক্যাটার প্লট সে তৈরি হয়ে গেছে। পি অবজেক্ট তৈরি হয়েছে। যখন আমি পি কে, শুধুমাত্র পি কে লিখে এক্সিকিউট করেছি, এটার অর্থ হইতেছে প্লিজ প্রিন্ট পি, পি কে তুমি প্রিন্ট করো গ্রাফ হিসেবে, তখন সে আমাকে এই গ্রাফটা দেখিয়েছে। এখন আমি এটার মধ্যে আরেকটা জিওম ব্যবহার করতে চাই, সেটা হইতেছে জিওম লাইন। ভাইয়া একটা লাইন প্লট দেখান। আমি একটা লাইন দেখাইছি, যদিও এই লাইন প্লটটা হিবিজিবি হয় নাই, কারণ হচ্ছে এখানে আরো কিছু দরকার আছে। কিন্তু আমি জাস্ট ফর দ্য সেক অফ শো আমি দেখাইলাম যে একটা লাইন প্লট আমি চাই। লাইন প্লট দিলাম, আমি বললাম যে না ভাই আর একটু কিছু চাই, একটা রিলেশনশিপ দেখান। তখন জিওম স্মুথটা ব্যবহার করা হয়, যে একটা সেন্ট্রাল লাইন তৈরি করে, যেটা হচ্ছে মিন, আর এর আশেপাশে ডাটা কতটুকু স্ক্যাটার্ড এটার উপরে ভিত্তি করে সে একটা আহ, ধূসর একটা লাইন তৈরি করে, যেটাকে স্মুথ লাইন বলা হয়। তাহলে আমরা একটা রিলেশনশিপ লাইনও দেখলাম এদের মধ্যে, জিওম স্মুথ দিয়ে। আমি চাচ্ছি আরেকটা জিওম অ্যাড করতে, যেটাকে বলা হয় জিওম রুগ অথবা জিওম রাগ। অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমি আহ, দেখতে চাই কোন
রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট বা প্লট পড়েছে, সেটা এভাবে সম্ভব। আমি একটু সিঁড়ির মতো ধাপ দিতে চাই, সেটাও দেওয়া সম্ভব। আপনি বলতে চান ভাই আমি পয়েন্টগুলোর কার কি নাম একটু দেখতে চাই, এই যে কালো কালো বিন্দুগুলো দেখা যাচ্ছে তার কার কি নাম, সেটা দেওয়া হয় জিওম টেক্সটের মাধ্যমে। কিন্তু এখানে আরো কিছু কমান্ড অ্যাড করা হয়েছে। মেইন বিষয় হচ্ছে আমি শুধুমাত্র অ্যাডিলিটি কে দেখাইতে চাই, বাকিগুলোকে না। তো আমি শুধু এখানে উল্লেখ করে দিয়েছি অ্যাডিলিটি, এবং এটা হইতেছে শুধু স্পেসিসকে লেবেল করবে, তাহলে পয়েন্টগুলোর স্পেসিসটাকে সে লেবেল করছে। তো এইটা হচ্ছে মাল্টিপুল জিওম করার পন্থা, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনি পারেন বিদায় আপনি সব কিছু দিয়ে গ্রাফ ভর্তি করে ফেলবেন না। তখন এরকম মেসি হয়ে যাবে, পাবলিকেশনের ফিগার খুবই খারাপ হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। সো আপনাকে ওয়াইজলি সিলেক্ট করতে হবে আপনি কোন কোন জিওম ব্যবহার করবেন। সব পারেন বিদায় যে সব ব্যবহার করেন, নট নেসেসারি। ওয়াইজলি, নাইসলি, এবং অন্যের কাছে প্রেজেন্ট করা যায়, সে যাতে দেখেই বুঝে ফেলে এখানে সে আসলে কি দেখাইলো। এটা হচ্ছে আলটিমেট মেসেজ। এবার আসি ফ্যাসিট। ফ্যাসিট হচ্ছে একটা গ্রাফকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা, একটা ওয়ান গ্রাফকে মাল্টিপল গ্রাফে রূপান্তর করা। কিভাবে? দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফ্যাসিট র্যাপ, আরেকটা হচ্ছে ফ্যাসিট গ্রিড। ফ্যাসিট র্যাপ হচ্ছে ওয়ান ডাইমেনশনে করে। কিভাবে? আমরা একটু পরে আসতেছি। এই ইয়েটা আমরা জানি, এই কমান্ডটা অলরেডি আমরা দেখে আসছি, যে জিজি প্লট জিওম পয়েন্টের স্ক্যাটার প্লট একটা আমরা তৈরি করলাম ক্লিভার লেংথ, বডি মাস এবং স্পেসিস দিয়ে। এখন আমরা এই স্পেসিস গুলোকে আলাদা আলাদা প্লটে নিয়ে যাব, সাব প্লট তৈরি করব। এক প্লটে না দেখি আমরা চাচ্ছি তাদেরকে আলাদা দেখাইতে। দেখি ফ্যাসিট র্যাপ দিয়ে কিভাবে সেটা করা হয়। দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ফ্যাসিট র্যাপ হচ্ছে এই ক্ষেত্রে ফাংশন। ফ্যাসিট র্যাপ আপনি লিখে ব্র্যাকেটে লিখবেন আমি স্পেসিস গুলোকে দেখতে চাই আলাদা আলাদা। আপনি এই যে কার্ভি একটা ইয়ে আছে, এটাকে বলা হয় টিল্ডে। আপনি টিল্ডে ব্যবহার করে স্পেসিস লিখেছেন, আপনার এই গ্রাফটা তিন ভাগে ভাগ হয়ে গেছে, প্রতিটা ভাগে প্রতি এক একটা স্পেসিস করে দেখাচ্ছে। তাহলে এতে করে আপনি দেখলেন যে এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, এদের মধ্যে আছে কিনা, এদের মধ্যে আছে কিনা। ডাটাটাকে ভেঙে ভেঙে দেখা। আপনি বলছেন ভাই আমি এরকম না দেখে আমি লম্বালম্বি দেখতে চাই, তখন আপনি যেটা করবেন জাস্ট কমা দিয়ে n রো 3 দিলে, অর্থাৎ আপনি তিনটা রো করবেন, একটা না। হ্যাঁ, এখানে একটা ছিল বাই ডিফল্ট, এখানে আপনি তিনটা লিখেছেন, তখন এই গ্রাফগুলো একটা নিচে একটা চলে আসবে। যার যেটা ভালো লাগে সে সেটা শো করতে পারে বা ব্যবহার করতে পারে। তো এটা হচ্ছে ফ্যাসিট র্যাপ, যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এখন যদি আমি টু ডাইমেনশনাল কিছু করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্যাসিট গ্রিড ব্যবহার করি ইনস্টিড অফ ফ্যাসিট র্যাপ। কিভাবে? সেটা হচ্ছে একই কমান্ড, এখানে ফ্যাসিট র্যাপের বদলে ফ্যাসিট গ্রিড। এই ক্ষেত্রে আমি যেহেতু দুই ডাইমেনশনাল হবে, দুইটা ভ্যারিয়েবলস লাগবে আমার, টিল্ডের আগেও একটা লাগবে, পরেও একটা লাগবে। টিল্ডের আগে আমি লিখলাম আইল্যান্ড, সে চলে যাবে আমার ওয়াই এক্সিসে। আর যে হচ্ছে ইয়ার, ইয়ার চলে যাবে এক্স অ্যাক্সিসে। তাহলে ইয়ার চলে গেছে এক্স অ্যাক্সিসে 2007, 8 and 9, আর আইল্যান্ড চলে গিয়েছে আমার ওয়াই অ্যাক্সিসে। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে, যে আরো ভাগ করে ফেলা। হুম, রিলেশনশিপ গুলোকে আরো ফুটিয়ে তোলা, যে সত্যিকার রিলেশনশিপ গুলোকে আমরা দেখতে পাচ্ছি কিনা। তাহলে আমরা একটা গ্রাফকে ভেঙে ছোট ছোট প্লট কিভাবে তৈরি করা যায় সেটা দেখলাম। আহ, এবার আসি যে আর কি কি করা যায়, কি কি রকম জিনিস করা যায়। কোঅর্ডিনেট সিস্টেমে আপনি প্লট করতে পারেন। অনেকে ম্যাপ প্লট করে, আপনারা দেখেন বিভিন্ন আর্টিকেল পড়লে আপনি ম্যাপ দেখতে পান, ম্যাপের মধ্যে দেখায় যে ডাটা এখান থেকে কালেকশন করা হয়েছে, স্যাম্পল এখান থেকে কালেকশন করা হয়েছে। এটা করা হয় কোড ম্যাপ এই কমান্ডটা দিয়ে। কেউ যদি বলে ভাই আমাকে পাই চার্ট দেখান, তখন হইতেছে কোড পোলার বা এরকম কোঅর্ডিনেট এরকম ফাংশন ব্যবহার করে সেটা করা হয়। একটা দেখাই, এই অংশটা আমরা মোটামুটি জানি বা দেখেছি। এই বাম পাশের অংশটা, যে একটা বার চার্ট কিভাবে তৈরি করা হয়। আমরা একটা বার চার্ট করেছি আইডেন্টিটি এবং স্ট্যাক বার, সেটাকে আমরা এখন পাই চার্টে রূপান্তর করব।
তাহলে পি অবজেক্টটার সাথে শুধুমাত্র কোড পোলার এই ফাংশনটা যোগ করে তার ভিতরে আমরা ওয়াই দিব। দ্যাট মিনস যেহেতু এখানে ওয়াইটাই হইতেছে ভ্যারিয়েবল, এই জন্য আমরা ওয়াই লিখেছি, তখন ওয়াইটা হচ্ছে প্লট হয়ে যাবে, পাই প্লট। এবং আমরা বলছি স্টার্ট 0, দ্যাট মিনস এখান থেকে শুরু হবে, এরপরে ডান দিকে যাবে। এটা হইতেছে সিম্পল একটা কমান্ড যদি আমরা পাই চার্ট তৈরি করতে চাই, কিন্তু এটাকে আপনি আরো রিফ্রেশ রিফাইন করে আরো কিছু কোড অ্যাড করে প্যারামিটার অ্যাড করে আরো সুন্দর রূপান্তরিত করতে পারবেন। তাহলে এবার আসি থিমিং। থিমিংটা হচ্ছে যে ডাটা না, এর বাইরে জিনিসপত্রকে চেঞ্জ করা, যেমন ফন্ট, যেমন টেক্সটের কালার কি হবে, তারপরে হচ্ছে লিজেন্ডের কালার কি হবে, লিজেন্ডের নাম কি হবে, এক্সেস এর নাম কি হবে, এগুলো রূপান্তর করে আপনি কি কোনো টাইটেল দিতে চান কিনা গ্রাফটার উপরে বা সাবটাইটেল। এবং এই থিম সম্পর্কে, থিম হচ্ছে যে সবচেয়ে সবচেয়ে ব্যাপক একটা ফাংশন, যেটার আন্ডারে আরো অনেক ফাংশন রয়েছে। আপনি জানতে প্রশ্নবোধক চিহ্ন এবং থিম লিখে আপনি যদি আর এর মধ্যে কমান্ডটা এক্সিকিউট করেন, তাহলে আপনাকে থিমের বিস্তারিত সে দেখাবে। এখানে আমরা শুধুমাত্র দেখব কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। উপরের প্রথম তিনটা লাইন আমরা জানি, এই জন্য আমি একটু ব্লার করে দিয়েছি। জিজি প্লট পেঙ্গুইন, এক্স অ্যাক্সিসে বিল লেংথ, এক্ষেত্রে ফ্লিপার লেংথ না দিয়ে আমি এখন বিল লেংথ দিয়েছি। তারপর আমি বলছি জিওম হিস্টোগ্রাম আমাকে দেখাও, নট বার প্লট। এবং ফ্যাসিট র্যাপ ব্যবহার করেছি স্পেসিস দিয়ে। নাম্বার অফ কলাম 1 দিয়েছি, দ্যাট মিনস এটা ভাগ হয়ে গেছে রোতে। আমি যে আগে কিছুই ছিল না, এখন জাস্ট সিম্পলি প্লাস দিয়ে থিম গ্রে এ কথাটা অ্যাড করেছি, সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে গ্রে। আর গ্রে কিন্তু সাধারণত ডিফল্ট কালার, হ্যাঁ, এটা অনেক সময় না দিলেও এটাই কালারই আসে। এখন আমি সব ঠিক রেখে শুধুমাত্র স্ল্যাশের পরে গ্রের বদলে আমি লিখেছি বিডব্লিউ। বিডব্লিউ মিনস ব্ল্যাক এন্ড হোয়াইট। তখন সে এই যে গ্রে কালারটা ব্যাকগ্রাউন্ডে, এটা সম্পূর্ণ রিমুভ করে দিয়েছে, আপনার খেয়াল করেন। কিছুটা দেখতে মোর এক্সেল শিটের গ্রাফের মতো দেখাচ্ছে। তো এটা একটা সিম্পল উদাহরণ যে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। এরকম আপনি এই যে এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যেই নামগুলো আছে এটা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি এই থিম ফাংশনের ভিতরে আরো জিনিসপত্র দিয়ে, ব্র্যাকেটের ভিতরে জিনিসপত্র দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। থিমের আরেকটা কাজ করা যায় থিম দিয়ে, সেটা হচ্ছে লিজেন্ডকে রিপ্লে পজিশন চেঞ্জ করা। অর্থাৎ এখানে আমরা দেখে আসছি সবগুলো লিজেন্ড ডান পাশে দেখাচ্ছিল, আমি যদি চাই টপে দেখাক, তাহলে থিমের এই যে ব্র্যাকেটটা, থিমের ব্র্যাকেটের ভিতরে জাস্ট লিজেন্ড ডট পজিশন ইকুয়াল টু টপ, এই টপ কথাটা লিখলেই সে উপরে দেখাবে। আর যদি লিজেন্ড পজিশন আমি এই ভিতরের লেখাটা বটম লিখি, তাহলে সে বটমে দেখাবে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে কোন টেক্সট যদি আমি দেখাইতে চাই, সেটাকে ডাবল এটাকে কি বলে, ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয়। এটা একটা আর এর একটা ইম্পর্টেন্ট জিনিস জিজি প্লটের ক্ষেত্রে, যে আপনি কোন টেক্সট যদি ঢুকাইতে চান, সেটাকে আপনি অলওয়েজ ইনভার্টেড কমার ভিতর দিয়ে ঢুকাইতে হবে, এমনি দিলে কাজ করবে না। তাহলে আমরা দেখলাম থিম দিয়ে কিভাবে লিজেন্ডের পজিশন চেঞ্জ করা যায়, তারপর থিমে কিভাবে টেক্সট অ্যাড করা যায়। আমার ইচ্ছা হলে আমি একটু টাইটেল দেওয়া চিন্তা করছি, সাবটাইটেল দেওয়া চিন্তা করছি। 8 নম্বর এবং 9 নম্বর এই দুইটা লাইন হইতেছে নতুন, আর আগের গুলো আপনারা দেখে আসছেন অলরেডি ব্যবহার। জিও পয়েন্ট, পেসিড গ্রিড দেখে আসছেন। তাহলে নতুন যে জিনিসটা এখানে তৈরি হইলো, টাইটেল নামক একটা টাইটেল তৈরি হইলো, সাবটাইটেল নামক একটা সাবটাইটেল তৈরি হইলো। এইভাবে আমরা গ্রাফকে মডিফাই করতে পারি। এবার আসি ভাই, এত কিছু দেখেন, এবার দেখেন গ্রাফটা কিভাবে আমি সেভ করব আর থেকে আমার ল্যাপটপে। প্রথমে আপনাকে গ্রাফটা প্লট করতে হবে। সেটা আপনি অবজেক্ট হিসেবে প্লট করতে পারেন। এখানে অবজেক্টের নাম হচ্ছে পি, আমরা সব কিছুকে পির মধ্যে ঢুকাই দিয়েছি। পিটাকে প্লট করলাম।
জিজি প্লটের একটা সুন্দর ফাংশন আছে, নাম হচ্ছে জিজি সেভ। জিজি সেভ দিয়ে আমরা করতে পারি। এই যে জিজি সেভ ফাংশন, ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের মধ্যে আপনি লিখছেন যে প্লটটার নাম হবে প্লট ডট পিএনজি। কেউ হইতেছে জিপিজি তে সেভ করতে চান, সে এখানে পিএনজি না লিখে জিপিজি লিখতে পারেন, বা জেপিজি বা জিইপিজি, যে যেভাবে আহ, পছন্দ করেন। এবং আমি বলতেছি প্লিজ এই যে পি অবজেক্টটা, আমার এই গ্রাফটার নাম হচ্ছে পি, তাকে তুমি সেভ করো। তো আমি এই জন্য পি লিখলাম। আমি বলতেছি আমার প্লটটা হইতে হবে হাইট 5, ওয়াইড হবে 7, এবং এটা হবে সেন্টিমিটারে, এবং রেজুলেশন হবে 200। 200 খুবই খুবই ভালো রেজুলেশন, অর্থাৎ ঘোলাটে প্লট তৈরি হবে না, আপনার প্লটটা খুব সুন্দর রেজুলেশনে সেভ হবে। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে এই প্লটটা সেভ হয়ে যাবে আপনার কম্পিউটারে, যেখানে আপনি কাজ করতেছেন আরে সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এটা হইতেছে প্লট সেভ করার কমান্ড। কিন্তু এই প্লট সেভ করার আরেকটা কমান্ড আছে যেটা সাধারণত ব্যবহার করা হয় যারা ব্যবহার করে, এটাকে বলা হয় বেস প্লট সেভিং। এটা হচ্ছে জাস্ট এরকম পিএনজি প্লট, পিএনজি হাইট 5, ওয়াইড 7, ইউনিট সেন্টিমিটার, সবকিছু প্রায় সেম। শুধু আপনি প্রিন্ট ফি করে ডেভ ডট অফ এই কমান্ডটা আপনাকে এক্সিকিউট করতে হবে, তখন সে হচ্ছে সেভ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি গ্রাফ সেভের কমান্ড বা পদ্ধতি। এখন আসেন, আপনি পাবলিকেশন যখন করেন, আমরা সাধারণত একটা প্লট সেভ করি না, আমরা সাধারণত অনেকগুলো প্লট সেভ করি। সেটা আমরা কিভাবে করব, অ্যাগ্রিগেট করব কিভাবে? লেটস মেক টু প্লটস। ওয়ান প্লট হইতেছে পি, ওয়ান প্লট হইতেছে কিউ। পি প্লট হইতেছে ফ্লিপার লেংথ এবং বডি মাস এর স্ক্যাটার প্লট, জিওম পয়েন্ট। আর কিউ হইতেছে ইয়ার এবং বডি মাস, এবং সেটা হচ্ছে একটা বার প্লট, জিওম বার, স্টেট আইডেন্টিটি। আমি দুইটা প্লট তৈরি করলাম পি এবং কিউ দিয়ে, এখনো তাদেরকে দেখাই নাই, এখানে তাদেরকে দেখাইলাম। এখন আমি যদি কম্বাইন করতে চাই, আমাকে ব্যবহার করতে হবে একটা প্যাকেজ যার নাম হচ্ছে প্যাচওয়ার্ক। প্যাচওয়ার্ক প্যাকেজটাকে উল্লেখ করার জন্য অনেকে ব্যবহার করে থাকে এরকম দুইটা, এটাকে কোলন বলে মনে হয়, অথবা সেমিকোলন, সেমিকোলন। তারপরে যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে র্যাপ স্ল্যাশ প্লটস। মানে তুমি এই দুইটা প্লটকে র্যাপ করো, পি এবং কিউ কে, তখন সে আপনাকে এভাবে দেখাবে। পিটা আগে দেখাবে, যেটা আগে লিখবে সেটা আগে দেখাবে, কিউটা পরে দেখাবে। তারপরে হচ্ছে প্রশ্ন নিব একবারে শেষে, শেষ করে দিয়ে তাহলে প্রশ্নটা নেই, তাহলে সুবিধা হবে। আহ, এই প্যাচওয়ার্কটাকে ইনস্টল করতে হবে ওই জিজি প্লটের মতো। ইনস্টল, ইনস্টল প্যাকেজ প্যাচওয়ার্ক, তারপরে হচ্ছে লাইব্রেরি প্যাচওয়ার্ক, এভাবে দিলে। এই অংশটা না দিলে অনেক সময় কাজ করতে পারে। এই প্যাচওয়ার্ক দুইটা সেমিকোলন, এই অংশটা আপনি যদি নাও দেন, শুধু র্যাপ প্লটস দিয়ে স্টার্ট করেন, তাহলে এটা হবে। এখন আপনি বলতে চান ভাই আমি এই প্লট দুইটা কোনটা কে এটাকে দেখাইতে চাই, এ বি আমি যুক্ত করতে চাই। এটা হচ্ছে প্লট এ, এটা হচ্ছে প্লট বি, আমি যুক্ত করতে চাই। তখন এক্সট্রা একটা কমান্ড, আপনার এক্সট্রা একটা লাইন আপনাকে অ্যাড করতে হবে, সেটা হইতেছে প্লাস দিয়ে প্লট অ্যানোটেশন। আপনি ট্যাগ করতে চান, এই জন্য লেখা আছে ট্যাগ স্ল্যাশ লেভেলস ইকুয়াল টু এই। এটা ইন্ডিকেট করে দিয়েছেন, মানে হচ্ছে প্রথমটা এ হবে, আর যদি আরো প্লট থাকে সেটা বি, এরপর আরো প্লট থাকে সেটা সি, এভাবে নেমিং হয়ে যাবে। এবং আপনারা যদি খেয়াল করেন আগের প্লট থেকে এই প্লটটা কিন্তু মোর নাইসার, বিকজ এই কমান্ডটা র্যাপস প্লট প্যাচওয়ার্কের, প্যাচওয়ার্ক প্যাকেজটাই এরকম, এটা আপনাকে চেষ্টা করে আপনাকে একটা নাইস উপযোগী পাবলিশেবল উপযোগী একটা প্লট আপনাকে দিতে। এখন আপনি এই প্লটটা নিয়ে আপনি আপনার পাবলিকেশনে বসাই দিতে পারেন যে ফিগার নাম্বার 1, এ হইতেছে স্ক্যাটার প্লট বিটুইন অমুক, বি হইতেছে বার প্লট বিটুইন বডি মাস এন্ড ইয়ার। আপনি যদি মোর জানতে চান, প্যাচওয়ার্ক ডকুমেন্টেশন আছে, আমি লিঙ্কটা এমবেডেড করে দিয়েছি, ক্লিক করলে আপনি ওখানে চলে যেতে পারবেন। আমি জানি না এটা দেখাচ্ছে কিনা প্যাচওয়ার্কের
ইয়েটা প্যাকেজটা এই যে এখানে দেখাচ্ছে। আপনি আরো প্র্যাকটিস করতে পারবেন এখানে গেলে। এই হচ্ছে প্যাচওয়ার্ক ডকুমেন্টেশন। এবার আমি সেভ করতে চাই, তাহলে একইভাবে আপনি সেভ করবেন আগে যেভাবে সেভ করছেন, জি সেভ দিয়ে প্লট পিএনজি। এখানে যদি আমি পি লিখছি, কিন্তু এখানে পি হবে না অ্যাকচুয়ালি, এটা রং। এখানে আপনি পিটা উঠাই দিলে যে প্লটটা প্লট হয়েছে ওইটা সেভ হবে, অর্থাৎ এই প্লটটা সেভ হবে। আপনি চাইলে এটা একটা নাম দিতে পারেন, লেটস সে এটার নাম হইতেছে এক্স। তাহলে আপনি এখানে লিখলেন এক্স লেস দেন মাইনাস চিহ্ন দিয়ে এরপর প্যাচওয়ার্ক থেকে বাকিটুকু লিখলে এক্স হইলো, তারপর এক্সটাকে আপনি এখানে পি জায়গায় বসাইলে এটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে কিভাবে প্লট তৈরি করে, কিভাবে প্লটের বিভিন্ন জিনিসপত্রকে অ্যাড করা হয়, চেঞ্জ করা হয়, সেভ করা হয়, কম্বাইন করা হয়। আমরা যদি আরো জানতে চাই আমাদের জন্য বিভিন্ন আহ, আমরা যদি আরো প্রয়োগ করতে চাই প্লটকে আর কিসে কিসে প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে আপনি এই যে প্যাচওয়ার্ক একটা প্যাকেজ, যে কম্বাইনিং প্লটস, র্যাপেল রয়েছে, যেটা হইতেছে আপনার ওভারল্যাপিং কন্ট্রোল করে। ফোর্স আছে, আপনি যদি কোনো কিছুকে সার্কেল বা আরো কিছুতে রূপান্তরিত করতে চান, আপনি এক্সট্রা থিম অ্যাড করতে চান, কোনো কালার অ্যাড করতে চান, নেটওয়ার্ক গ্রাফস অ্যাড করতে চান, এগুলো করতে পারবেন এই সমস্ত প্যাকেজ এবং জিনিসপত্র দিয়ে। আর যদি বলেন যে ভাই আজকে লেকচারটা তো খুবই ছোট, আমি বিস্তারিত নিজে নিজে পড়ে জানতে চাই, তাহলে আপনার জন্য এই আহ, এই লিঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লটের একটা বই আছে অনলাইনে আপনার জন্য ফ্রি, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই বইটাতে। এখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আপনারা পড়লে প্লটের সবাই বস হয়ে যাবেন একবারে ফ্রি, হাতে কলম ওইখানে দেখানো আছে। আপনারা যদি চান যে আর এর উপরে আরো শিখতে চান, আপনারা এই বইটা প্র্যাকটিস করতে পারেন বাসায়, এটাও ফ্রি। যারা আর বানিয়েছে আর এখন মেনটেন করে তারাই কিন্তু এই বইগুলো বানিয়েছে। তারপরে হচ্ছে যে আপনি একটা জিনিস মাথায় রাখতে চান বা ওয়ালের দানি টাঙিয়ে রাখতে চান, তখন আপনি এই শীট চ্যাট গুলো আপনি বাসায় টানিয়ে রাখতে পারেন। বিভিন্ন শীট চ্যাট রয়েছে। আমরা হইতেছে প্লট খুঁজতেছি, হ্যাঁ এটা হইতেছে প্লট 2। প্লট 2-র চিট চ্যাটটা এরকম দেখতে, এই যে এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে একটু ক্লিক করলাম, তাহলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে কোন জিওমটা কিভাবে প্লট করতে হয় উইথ এক্সাম্পল। আপনি বাসায় টানিয়ে রাখলে প্রিন্ট করে আপনি আহ, যদি প্র্যাকটিস করেন, বেশি বেশি ব্যবহার করতে হয় প্লট, তাহলে এখান থেকে দেখে আপনি এট এ গ্লান্স আপনি আপনার আহ, ইয়েতে চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। এছাড়া অনলাইন বুক আছে, যারা আর এর উপরে হাফেজ হয়ে যেতে চান, 4 থেকে 8 ঘন্টা যদি কেউ নিজেকে বন্দি করে বইটা শেষ করতে পারেন, আপনি আর এর মোটামুটি যা জানা দরকার একজন স্টুডেন্ট হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে আপনি সেটা জেনে ফেলতে পারেন। এই বইটা হইতেছে হার্ডলি বিকম্যান রাই তৈরি করছে, আর ফর ডাটা সায়েন্স। এখানে প্রায় 26টার উপরে চ্যাপ্টার আছে, এবং আজকের এই লেসনেরও কিছু জিনিস আছে। একবারে প্রথম চ্যাপ্টারে ডাটা ভিজুয়ালাইজেশন, আমি যেটা আপনাদেরকে পড়তে বলেছি ফ্রি ম্যাটেরিয়ালসে, এখানে কিন্তু অলরেডি তারা এই পেঙ্গুইনস ডাটা নিয়ে প্লে করছে। তারা বলছে যে এরকম একটা গ্রাফ বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, লেটস স্টার্ট। দেন তারা গেছে 1 বাই 1। এই যে দেখছেন তারা প্রথমে ইয়ে করেছে, তারপরে এটা প্লট করেছে, সো অন সো অন। সো মোস্ট অফ দ্য থিংস এখান থেকে আসছে আমার লেকচারের। এইরকম আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখানে আরো কিছু জিনিস আছে, আরো বিস্তারিত, আরো অনেক বড়, উইথ মোর এক্সপ্লেনেশন, মোর টেক্সট। সো ফিল ফ্রি টু এক্সপ্লোর। যদি বলেন ভাই এই যে অনলাইনে জিনিসপত্র পড়লে সময় নাই, করতে পারবো না, আমাকে আপনারা শিখাইতে হবে, উই আর প্ল্যানিং ফর অলসো এ ফুল আর কোর্স আর ওয়ার্কশপ, যেটার একটা নাম হচ্ছে দ্য হোল গেম। এটা শুরু হবে এই সামারে, আজ থেকে 48 দিন 49 দিন পরে। আমরা এই কোর্সটার নাম দিয়েছি ফুল ওয়ার্কশপ অন আর ফাউন্ডেশন। প্রায় 12 থেকে 14টা সেশন থাকবে উইথ ইন্টারেক্টিভ এক্সারসাইজ, যেখানে আমরা আর স্টুডিওতে বসে দেখাবো যে কিভাবে, এরকম শুধু লেকচার না দিয়ে আর স্টুডিওতে বসে দেখাবো কিভাবে হচ্ছে,
আবার আপনাদের জন্য সেশন থাকবে যেখানে আপনাদেরকে ছোট ছোট টাস্ক দেওয়া হবে যেগুলো আপনারা সহজে যাতে করতে পারেন। তো এই হয়তো এই লিফলেটটা হয়তো আপনাদেরকে ইমেইলে ইউনিভ অথবা জিবিএইচ পাঠিয়ে দিবে, যে এটা হচ্ছে যৌথ একটা উদ্যোগ। উম, আহ, এই উদ্যোগ থেকে এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে। এটা আর্লি বার্ড রেজিস্ট্রেশন করলে আপনার খরচ কম পড়বে, যদি লেট রেজিস্ট্রেশন করেন খরচ একটু বেশি পড়বে। কেউ যদি রেগুলার পে করতে চান সেটাও করতে পারেন। ডেডলাইনও রয়েছে কিছু, 25শে মে এবং 5ই জুন। 25শে মে যত সম্ভব আর্লি বার্ড রেজিস্ট্রেশন যারা করবে, 5th জুন হয়েছে যারা লেট করবে। সো বিস্তারিত এটা আমরা পরে জানবো। আমরা আগে কি কিছু করেছি? ইয়েস, আমরা আগে একটা মিনি ওয়ার্কশপ করেছি, যেটা মিনির মিনি। যে ওয়ার্কশপটা আমরা প্ল্যান করেছি এটা ফুল, এটা প্রায় আহ, এটা হইতেছে 1 মাস ব্যাপী চলবে উইকেন্ডে। হুম। এবং সেশন থাকবে 14-15টা, 12 থেকে 14টা। আর আমরা মিনি যেটা করেছি গত ক্রিসমাসের ভ্যাকেশনে, দ্যাট মিনস ডিসেম্বরে, সেখানে আহ, আমরা মনে হয় 6 ঘন্টার 2 দিনে আমরা এই কোর্সটা করিয়েছি। কোর্সটা করানোর পর আমার কাছে মনে হয়েছে যে যারা পার্টিসিপেন্ট তাদের জন্য আরো ইলাবোরেট এবং মোর সময় নিয়ে কোর্সটা রান করলে হয়তো তারা আরো ভালোভাবে শিখতে পারবে, সেই জন্য এই ফুল কোর্সটা রান করা। তো আর মিনি ওয়ার্কশপ আমরা অলরেডি করেছি, আপনারা বাকি 2জনকে দেখতে পাচ্ছেন, টিচার। এটা হইতেছে একটা স্ক্রিনশট, যারা অ্যাটেন্ড করছিল তারা মনে হয় কোনো একটা এক্সারসাইজ করছিল আর কি। থ্যাংকস। নাও ইউ নো হোয়াট ইজ দিস ফিগার মিনস, জিওম কি, থিমস কি, এবং ফিল কি, এবং কিভাবে এখানে একটা ক্যারিকেচার হচ্ছে, কে কি করছে। অ্যাকনলেজমেন্ট হচ্ছে আমি যেখানে কাজ করি, স্লুবি, সুইডিশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির বায়ো ইনফরমেটিক ইনফ্রাস্ট্রাকচার। আর হচ্ছে রাউকার, যেটা হচ্ছে একটা অ্যাডভান্স আর কোর্স। এটা জুনে সাধারণত তারা অ্যাডভান্স আর এর টিচিং দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খুব কম আসে, ম্যাক্সিমাম হচ্ছে সুইডেন বেসড, বাট কয়েকটা মনে হয় কোটা রয়েছে বাইরে থেকে যারা পড়তে চায় তাদের জন্য। সো ইউ ক্যান গাইস টেক। থ্যাংকস। ফ্লোর ইজ ওপেন নাও, কোশ্চেনস এন্ড এনিথিং। হ্যাঁ, হ্যালো, আমার কোয়েশ্চেন ছিল একটা ভাইয়া। হ্যাঁ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, এই যে ফাংশন গুলা ইউজ করতেছেন এগুলা আসলে মনে রাখার ওয়েটা কি? আর সেকেন্ড কোয়েশ্চন, যে ডেটা সায়েন্সের ফুল, যদি কেউ ডেটা সায়েন্সে মাস্টার্স করতে চায় এক্ষেত্রে শুধু আর এর ফুল নলেজ থাকলেই কি পারবে সে, না পাইথন প্লাস আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ম্যান্ডেটরি? সুন্দর প্রশ্ন। আহ, এটা নির্ভর করে হচ্ছে ওই কোর্সের ক্রাইটেরিয়ার উপরে। আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চান বা যেই দেশে পড়তে চান, ডেফিনেটলি প্রোগ্রামের ডেসক্রিপশনটা পড়বেন। ওখানে বিস্তারিত লেখা থাকবে প্রোগ্রামে কি পড়াবে, এন্ট্রি রিকোয়ারমেন্টস কি, এবং কি কি নলেজ আপনার থাকা লাগবে। সাধারণত ডাটা সায়েন্সে পড়তে হলে আমি যেটা চেয়েছি যে গুড কম্পিউটার লিটারেসি এবং ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিক্স এর উপরে জ্ঞান থাকতে হবে, এটা সাধারণত আমি ধরে নিই থাকবেই আর কি, আপনি পাবেন। কিন্তু এছাড়া আরো কি কি থাকবে সেটা ওখানে লেখা থাকবে আর কি, এই মুহূর্তে আমি বলতে পারছি না। আর ফাংশনের ইয়েটা? আচ্ছা, ফাংশনটা হচ্ছে ইউ শুডেন্ট, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আমি পার্সোনালি কোনো কিছু কখনো মুখস্থ রাখি না, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক ব্রেনে সেভ হয়ে যায়। সো আমি সবাইকে বলবো, ডু নট মেমোরাইজ এনিথিং এট অল, জাস্ট গুগল ইট, অর চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন যে আমার অমুক ফাংশন দরকার, প্লিজ গিভ মি দ্যাট ফাংশন। হ্যাঁ, যেটা আমরাও করে থাকি, যে মনে নাই এখন কোন ফাংশন করেছি আজ থেকে 1 বছর আগে, তো আর কে লিখি যে আমি ডাটাটাকে হচ্ছে স্প্লিট করতে চাই, তো আমাকে একটা ফাংশন দাও। হ্যাঁ, তখন সে একটা ফাংশন দেয়, আমি গুগলিং করলেও দেয়, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেও দেয়। সো ইট উড বি দ্য নাইস ওয়ে। আর হইতেছে অলওয়েজ নিজে অন্য থেকে কোড নিয়ে সেই কোডকে রূপান্তর আমরা করতে পারি। এটা হবে বিগিনারদের জন্য আমার অ্যাডভাইস, যে অন্যের অলরেডি কোড সে করছে, কিছু একটা ইন্টারনেটে আছে, সেখান থেকে নিয়ে সেটাকে নিজের মতো করে অ্যাপ্লাই করা নিজের ডাটা দিয়ে। এবং
আর কি কি আপনি করতে চান সেটা গুগলকে আস্ক করে, চ্যাট জিপিটি কে আস্ক করে, স্টেক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে সেটাতে আস্ক করে আপনারা নিতে পারেন। আপনাদের কোর্সটা কি একদম বেসিক থেকে কভার করবে, যেটা নেক্সট ওয়ার্কশপ আসতেছে? হ্যাঁ, এটা হইতেছে ফুল ওয়ার্কশপ, ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন। এখানে যেটা যেটা থাকবে, আর প্রোগ্রামিং এর একটা বড় অংশ থাকবে এখানে। তারপর দেখাবো ডাটা ম্যানিপুলেশন এবং ভিজুয়ালাইজেশন, অর্থাৎ এই হোল গেমটাই দেখাবো আর কি, কিভাবে হয় হাতে কলমে। আচ্ছা ভাইয়া, রেজিস্ট্রেশন পিরিয়ডটা সবাই চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারেন কোডটা, হয়তো রেজিস্ট্রেশন ফর্মটা দেখাবে। হ্যাঁ, এরপরে এর প্রশ্ন। ভাইয়া মানে আমার একটা কোশ্চেন ছিল অ্যাবাউট যে পাইথন ভার্সেস আর, এটা তো একটা মানে ইউনিভার্সাল কাইন্ড অফ ডিবেট, কিন্তু মানে আমি আগে আর শিখা শুরু করছিলাম, ইভেন আর এর হচ্ছে আমি ডেটা ক্যাম্পের কোর্সও করছি, পুরো আর ডাটা সায়েন্টিস্টের পুরো যে ওদের যে কোর্সটা ছিল ওইটাও করছি। তারপরে আমি হচ্ছে আবার পাইথনে ড্রাইভ দেওয়া শুরু করছি। কিন্তু পাইথন যখন শুরু মানে শিখা শুরু করছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে পাইথন হচ্ছে মাচ ইজিয়ার দেন তার, এবং পাইথনের কোডিং স্টাইলও হচ্ছে অনেক সিম্পল, যেটা হচ্ছে আরো ইয়েস, অনেক কমপ্লেক্স মনে হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন মানে হোয়াই আই শুড লার্ন আর, কারণ আমি হচ্ছে ডেটা ইউ মানে শুড হচ্ছে নট, আমি ইউ শুড সোশ্যাল নট। সায়েন্টিস্ট। সো হ্যাঁ, হ্যাঁ, আমি সাধারণত ডেটাটা কাজে লাগাই হচ্ছে কম্পিটিশনাল সোশ্যাল সায়েন্সে, যেটা ধরেন যে হচ্ছে এক্স্যাক্টলি, আমরা ওই এক্স্যাক্টলি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডেটা এগুলো অ্যানালাইজ করি। সো ওই অ্যাঙ্গেল থেকে আমরা আসলে কোনটা বেস্ট হবে? ইউ শুডেন্ট চেঞ্জ আর পাইথন, বিকজ আমরা সাধারণত ছাত্রদেরকে যেটা বলি যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো। যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সে শুরু করে, তখন সে কোডিং কিভাবে করতে অলরেডি জানে। এখন সে, তাকে যদি পাইথনের জায়গায় যদি আমি পার্লও ধরাই দিই, সি সি প্লাস ধরাই দিই, সে কিন্তু ওইটাও পারবে, কারণ সে অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন যে করবে, সে অন্যটাতে খুব সহজে সুইচ করতে পারবে। মানে তার কিছু আর নতুন করে শিখতে হবে না, সে জাস্ট প্র্যাকটিস করলে ওইটা শিখে যাবে। তো আপনার ক্ষেত্রেও তাই, আপনার কাছে যেটা ইজি মনে হবে, ডু দ্যাট। হ্যাঁ, আর অন্যটা প্রয়োজনে শিখবেন, বাট নট শিখার দরকার নাই যে আপনি শিখবেন। যেমন আমি পাইথনও দেখেছি হালকা, আমি আরো দেখেছি, কিন্তু আমি দেখছি যে আমার ইউনিভার্সিটির সবাই হইতেছে আর ব্যবহার করে, ছাত্ররা আর স্টুডিও যেহেতু ব্যবহার করে, যেটা হচ্ছে যারা কিছুই জানে না তাদের জন্য বেস্ট। একদিক দিয়ে চারটা উইন্ডোতে চারটা জিনিস চলতেছে, যেটা তারা কমফোর্ট ফিল করে, তারা সবকিছু দেখছে চোখের সামনে, তখন তারা সবাই আর ব্যবহার করছে। তাহলে ডেফিনেটলি আমি যদি এখানে চাকরি করি, আমি যদি এখানে পড়াই, আমাকে আর শিখতে হবে। সেই জন্যই আমি আরে ফোকাস দিয়েছি। কেউ হইতেছে পাইথনে ফোকাস দেয় যে মোর প্রোগ্রামার, মোর তার যে কাজগুলো, সেগুলো হইতেছে মোর পাইথন রিলেটেড অ্যাভেলেবল, হি শুড মাস্ট লার্ন পাইথন রেদার দেন আর, অথবা তার পাইথনে প্র্যাকটিস করা উচিত। তো পাইথন বেস্ট, এটা আমি এগ্রি করি, বেসড অন এর মোর ব্রড স্কোপ। হ্যাঁ, বাট আর হইতেছে ইউনিভার্সিটি লাইফে বা রিসার্চ লাইফে আর বেস্ট। কেউ যদি ইয়ে করতে চায়, এই লাইন একাডেমিয়া লাইনে থাকতে চায়, তাকে আমি আর শিখতে বলবো, কারণ তাকে পড়াইতে হবে, শিখতে হবে সবকিছু মোটামুটি আরে। বাট হু নোজ, ইন দ্য ফিউচার হয়তো আরো সামথিং উইল হ্যাপেন, হয়তো পাইথন উইল বি মোর মেইন স্ট্রিম ইন একাডেমিয়া। হ্যাঁ, তারপর ভাই আমার পক্ষ থেকে এটা শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ইয়েস, আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, অ্যানোভা রিগ্রেশন এগুলো অ্যাড্রেস করব, কিন্তু হয়তো হ্যাঁ, ওই রকম হয়তো ইয়ে দেওয়া যাবে না, কিন্তু অ্যাড্রেস করবো এমন ভাবে যাতে করে আপনি বাকিটা করতে পারেন খুব সহজে, অর্থাৎ ধরায় দিব আর কি যে কিভাবে কোনটা কিভাবে করতে হয়। আমি চ্যাট থেকে উত্তরটা দিলাম। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমি জানি ইউনিভের আহ, সাইফুল ভাই রয়েছেন কিনা, ইউনিভ থেকে।